একের পর এক জঙ্গি হামলা হতে থাকে ভারতে। আর এই সবকিছুর পেছনে ছিল পাকিস্তানের এক সন্ত্রাসবাদী গোষ্ঠী। তাদেরকে চিরতরে শেষ করতে হামজা নামের এক ভারতীয় গুপ্তচর ছদ্মবেশে সেই সন্ত্রাসবাদ দলের ভেতরেই ঢুকে পড়ে। তবে মিশন চলাকালীনই সে এক পাকিস্তানি মেয়ের প্রেমে পড়ে যায়। তবে কি এই প্রেম ভালোবাসার চক্করে সে তার দেশের সাথে বিট্রয় করবে, নাকি এই ভালোবাসাকেই ঢাল বানিয়ে তার পুরো মিশনটা কমপ্লিট করবে? সেটাই দেখবো আজকের গল্প ধুরন্ধরে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই চমৎকার অ্যাকশন মুভিটা দেখে আসা যাক। সালটা ছিল 1999 আর এই বছরের 30 ডিসেম্বরই পুরো ইন্ডিয়া উত্তাল হয়ে ওঠে। কারণ একটাই, আফগানিস্তানের কান্দাহার এয়ারপোর্টে ইন্ডিয়ান যাত্রীবাহী একটা প্লেন হাইজ্যাক করেছে। এসব নিয়ে তো স্বাভাবিকভাবেই সবাই অনেক চিন্তিত ছিল, কেননা গত 3 দিন ধরে এই সব প্যাসেঞ্জারদেরকে আটকে রেখেছে হাইজ্যাকাররা। মূলত 3 জন কুখ্যাত টেরোরিস্ট ইন্ডিয়ান জেলে বন্দী। তাদের মুক্তির দাবি নিয়েই এই প্লেনটা হাইজ্যাক করেছে তারা। হাইজ্যাকারদের সাথে নেগোসিয়েশন করার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর অজয় সেনেগাল। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ফরেন মিনিস্টার দেবানন্দ কাপুর সেখানে এসে উপস্থিত হয়। দেবা অজয়কে বলতে থাকে, আমি সব জায়গায় চেষ্টা করেছি, এই সমস্যার কোনো সমাধান আমি বের করতে পারিনি। প্রাইম মিনিস্টারের উপরেও অনেক প্রেসার আসছে। প্লেনের প্যাসেঞ্জারদেরকে বাঁচাতে হলে ওই 3 টেরোরিস্টকে আমাদের ছাড়তেই হবে, আর কোনো উপায় নেই। অজয় তখন বলতে থাকে, দেখুন আপনি আমাকে আর কিছুটা দিন সময় দিন, আমি যে কোনো একটা ব্যবস্থা করে সব কিছু সামলে নিব। কোনো টেরোরিস্টদেরকেও ছাড়তে হবে না, আর সব প্যাসেঞ্জারদেরকেও সহি সালামতে নিয়ে যেতে পারবো। দেবা তখন বলে, দেখো আমাদের হাতে আর সময় নেই, যা করার এক্ষুনি করতে হবে, বুঝতে পারছো? এরপর আর কি, অজয় এবং দেবা হাইজ্যাকারদের সাথে নেগোসিয়েশন করার জন্য প্লেনের ভেতরে ঢোকে। আর তখনই তারা সেখানে রক্তের দাগ দেখতে পায়। চারিদিকে খুবই বিভৎস অবস্থা। হাইজ্যাকাররা এখানে খুবই নৃশংসভাবে হত্যা করেছে এক প্যাসেঞ্জারকে। এই সব কিছু দেখার পর অজয়দের হৃদয় ভারী হয়ে ওঠে। এরপরই অজয় ওই হাইজ্যাকারদের লিডার জহুরের সাথে কথা বলে। অজয় জানায় প্রাইম মিনিস্টারের সাথে তাদের কথা হয়েছে, কাল 3 জন টেরোরিস্টকে মুক্ত করে দেওয়া হবে। যেমনটা তারা চাইছে আর কি, ঠিক তেমনটাই করা হবে। এই হাইজ্যাকাররা তো মোটা অঙ্কের টাকাও দাবি করেছে। দেবারা জানায় যে তারা যেই টাকা চেয়েছে সেটা সময় মতোই তাদেরকে দিয়ে দেওয়া হবে। তো হাইজ্যাকারদের সাথে অনেকক্ষণ নেগোসিয়েশন করার পর অজয় প্যাসেঞ্জারদের সাথে কথা বলতে যায়। সবার চোখে তখন পট্টি বাঁধা ছিল। অজয় তাদের সবাইকে সাহস দিয়ে বলে যে আর একটু ধৈর্য ধরতে, আগামীকালই তারা সবাই এই বন্দি দশা থেকে মুক্তি পাবে, তাই তারা যেন আস্থা না হারায়। তাছাড়া এমন পরিস্থিতিতে প্যাসেঞ্জাররা যে এত ধৈর্য ধরে রয়েছে, এজন্যও অজয় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায়। সে মূলত এখানে প্যাসেঞ্জারদের মনোবল বাড়ানোর চেষ্টা করছিল, তাই সে ভারত মাতার জয়ে এই স্লোগানটা দিতে চায়, সবাইকে বলতেও বলে। কিন্তু দেখা যায় কেউ তার কথায় তাল মেলায় না, কেননা তার পেছনে তখন জহুর এসে তার দিকে বন্দুক তাক করেছিল। তাই প্যাসেঞ্জাররা ভয়ে আর কেউ কিচ্ছু বলতে পারে না। আর তারা যেহেতু ততক্ষণে চোখের পট্টি খুলে ফেলেছিল, তাই এসব দেখে তারা একটু ঘাবড়েই যায়। অজয়ের কাছেও ব্যাপারটা খারাপ লাগে, কিন্তু সে এখানে কিছুই বলতে পারে না। এরপরই দেখা যায় হাইজ্যাকাররা অজয় এবং দেবাকে সেখান থেকে চলে যেতে বলে। অজয়রাও চুপচাপ সবকিছু মেনে নেয়। আর এরপরে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর অজয় এবং দেবা স্পেশাল সিকিউরিটি ফোর্সের অফিসার ভুল্লারের সাথে দেখা করে, তার সাথে মিটিং করে তারা। অজয় বলে ওই টেরোরিস্টদেরকে হ্যান্ডেল করার জন্য তার কাছে একটা ইউনিক প্ল্যান আছে। কিন্তু ভুল্লার তো অজয়ের কোনো প্ল্যানই শোনে না, উল্টো তাকে তাচ্ছিল্য করে বলতে থাকে, শোনো তুমি বরং ইন্ডিয়ান ইন্টেলিজেন্সি সামলাও, আমি ইন্টারন্যাশনাল বিষয়গুলো হ্যান্ডেল করছি, তোমাকে এসবের মধ্যে আসতে হবে না। অজয়ের কাছে বিষয়টা ভালো না লাগলেও সে আর কিছুই বলে না। এরপরই আমাদেরকে 2001 সালের দৃশ্য দেখানো হয়। ডিসেম্বরের 13 তারিখ হঠাৎই এক অপরিচিত গাড়ি ইন্ডিয়ার পার্লামেন্টে ঢুকে পড়ে। গাড়ির ভেতর আমরা প্লেন হাইজ্যাকারদের মধ্যেই একজনকে দেখতে পাই, অর্থাৎ ওই টেরোরিস্টরাই 2 বছর পর আবার অ্যাক্টিভ হয়েছে। এবার তাদের টার্গেট সরাসরি পার্লামেন্ট। ওরা এবার সরাসরি পার্লামেন্টের উপরেই অ্যাটাক করে বসে। টেরোরিস্টরা গাড়ি থেকে নেমেই একভাবে পার্লামেন্টের সিকিউরিটি অফিসারদের উপর গুলি চালাতে থাকে। সাথে তো তারা বম ব্লাস্ট করতেই থাকে, একের পর এক বোমা ফাটতে থাকে। আর এই হামলায় দেখা যায় অনেক মানুষ মারা যায়। এই সব কিছু দেখে অজয় মোটেও স্থির থাকতে পারে না, তাই সে আবারও টেরোরিস্টদের নিয়ে করা ইউনিক প্ল্যান নিয়ে তার কাজ করার সিদ্ধান্ত নেয়। আর এবার সে তার প্ল্যান অন্য কারো সাথে ডিসকাস না করে সরাসরি পাঠিয়ে দেয় প্রাইম মিনিস্টারের কাছে। অজয়ের কাছে ছিল অনেকগুলো প্ল্যান। এতগুলো প্ল্যানের মধ্যে থেকে একটা প্ল্যান প্রাইম মিনিস্টারের খুব পছন্দ হয়। অজয় সেই প্ল্যানের নাম দিয়েছিল প্রজেক্ট ধুরন্ধর। তো ফরেন মিনিস্টার দেবা এসে অজয়কে জানায় যে প্রাইম মিনিস্টার তার এই প্রজেক্ট ধুরন্ধর অনেক বেশি পছন্দ করেছে। দেশের এই পরিস্থিতিতে প্রজেক্ট ধুরন্ধর নিয়ে কাজ করাটা তার কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয়েছে, তাই সে এটা নিয়ে
নিয়েই সামনে এগোতে বলেছে। কিন্তু এখানে একটাই সমস্যা, অজয়ের এই প্ল্যান ছিল দীর্ঘমেয়াদী, তাই এটা নিয়েই প্রাইম মিনিস্টার একটু চিন্তিত যে এই প্ল্যান শেষ পর্যন্ত সাকসেসফুল হবে কিনা। অজয় তখন বলে, আমাদের কাছে তো আর কোনো অপশন নেই, তাই এই দিকেই এগিয়ে দেখা যেতে পারে কি হতে চলেছে সামনে। চেষ্টা করে দেখতে তো আর দোষ নেই, দেশের জন্য এতটুকু রিস্ক তো নিতেই হবে। এরপরে আমাদেরকে 2004 সালের দৃশ্য দেখানো হয়। এখানে আমরা হামজা নামের এক ব্যক্তিকে দেখতে পাই। একেবারে উস্কো খুস্কো চুল আর মলিন পোশাকে তাকে দেখা যায়। হামজা আফগানিস্তান থেকে পাকিস্তানে যাচ্ছিল। প্রথমেই সে পাকিস্তানের করাচিতে যায়, এরপর সেখান থেকে চলে যায় লিয়ারিতে। কথিত আছে লিয়ারি এতটাই শক্তিশালী স্থান যে কেউ যদি লিয়ারি একবার দখল করতে পারে তাহলে সে পুরো করাচি নিয়ন্ত্রণ করতে পারবে। এই হামজার কাছে লিয়ারির এক জুসের দোকানদার ইসলামের নাম্বার আছে, তাই হামজা সেখানে সোজা ইসলামের দোকানে চলে যায়। সে ইসলামের কাছে গিয়ে একটা কাজ চায়, অর্থাৎ সে তার দোকানে কাজ করতে চায়। কিন্তু ইসলাম বলে এখানে কোনো কাজ নেই, এই বলেই সে হামজাকে সেখান থেকে তাড়িয়ে দিতে থাকে। হামজা সেই সময় সেখান থেকে চুপচাপ চলে যায়, কিন্তু রাতের বেলা দেখা যায় সে আবারও ফিরে আসে। ইসলাম যখন তার দোকান বন্ধ করছিল তখনই সে হামজাকে দেখতে পায়। সে হামজাকে কিছু বলতেই যাবে, তখনই দেখা যায় কিছু লোকাল গুন্ডা সেখানে হামজাকে দেখে তাকে বিরক্ত করতে শুরু করে। প্রথমে সবকিছু চুপচাপ সহ্য করলেও পরবর্তীতে হামজা প্রচন্ড রেগে যায় আর রেগেমেগে তাদেরকে মারার জন্য তেড়ে যায়। কিন্তু ইসলামকে দেখেই সে সাথে সাথে নিজেকে কন্ট্রোল করে আর সেখানেই থেমে যায়। কিন্তু গুন্ডারা তখন রেগে গিয়ে হামজাকে অনেক মারধর করতে থাকে। তার অবস্থা একেবারে কাহিল করে ফেলেছিল তারা। বেচারা হয়তো প্রাণেই মরে যেত, কিন্তু তখনই হঠাৎ দেখা যায় টহলরত পুলিশদের দেখেই গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায় আর হামজাও তখন প্রাণে বাঁচে। তবে সে সেখানে অনেক আহত অবস্থায় পড়ে থাকে। পরদিন সকালেই দেখা যায় ইসলাম আহত হামজাকে কিছু খাবার খেতে দেয় আর তার পরিচয় জানতে চায়। হামজা নিজেকে বালোচ হিসেবে পরিচয় দেয়। মূলত বেলুচিস্তানের জনগোষ্ঠীকেই বালোচ বলা হয়। পরবর্তীতে এরা পাকিস্তান, ইরান আর আফগানিস্তানে ছড়িয়ে পড়েছে। যাক, এরপরে দেখা যায় ইসলাম হামজাকে তার হোটেলে কাজ দেয়। হামজা তো বেশ মন দিয়ে সেখানে কাজ করতে থাকে, অনেক পরিশ্রম করে সে। আর দেখতে দেখতে এখানেই হামজার 1 বছর কেটে যায়। হামজার তখন মনে পড়ে সে একটা বিশেষ উদ্দেশ্যে এখানে এসেছে। তার আসল উদ্দেশ্য হলো এই লিয়ারিতে রাজত্ব করা। তবে যেই কাজ করতে সে এখানে এসেছে সেই কাজ তো এখন পর্যন্ত সে শুরু করতে পারেনি, অথচ 1 বছর পার হয়ে গেছে। হামজা তখন এসব নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। আর এতদিনে ইসলামও বুঝতে পেরেছিল হামজার উদ্দেশ্য কি। তাই একদিন ইসলাম হামজাকে ডাকে আর বলতে থাকে, শোনো, তোমার উদ্দেশ্য হাসিল করতে হলে তোমাকে আগে লিয়ারির শক্তিশালী কোনো গ্যাংয়ের সাথে যুক্ত হতে হবে। ইসলাম আরও জানায় লিয়ারিতে বেশ কয়েকটা গ্যাং আছে। সব থেকে প্রভাবশালী গ্যাং হচ্ছে রহমান ডাকাতের গ্যাং, যাদেরকে দেখে সবাই থরথর করে কাঁপে। তাদেরই রাজত্ব চলে এখানে। তাছাড়াও আরো একটা গ্যাং আছে, বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পু সেই গ্যাং চালায়। ওই রাতে হামজাকে যারা মেরেছিল তারা বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পুর লোক ছিল। ইসলাম তখন আরো জানায় যে রহমান ডাকাত একজন বালোচ, তাই হামজা যদি একবার রহমান ডাকাত গ্যাংয়ে জয়েন করতে পারে তাহলে হামজার জন্য সেটা সব থেকে ভালো হবে। কিন্তু হামজা বুঝতে পারছিল না এই রহমান ডাকাত বাবু ডাকাত এদের মধ্যে সম্পর্ক কি, কারণ দুজনের নামেই ডাকাত আছে। আর যদি এদের মধ্যে কোনো সম্পর্ক থেকেই থাকে তাহলে তাদের গ্যাংটা আলাদা কেন? তখন ইসলাম জানায় বাবু ডাকাত হলো রহমান ডাকাতের সৎ বাবা। রহমান যেদিন তার মায়ের সাথে বাবু ডাকাতের সম্পর্কের কথা জানতে পেরেছে সেদিনই সে তার মাকে নির্মমভাবে হত্যা করেছে। রহমান ডাকাত মানুষ হিসেবে খুবই ভয়ঙ্কর, কিন্তু হামজাকে নিজের লক্ষ্যে পৌঁছাতে হলে রহমান ডাকাতের গ্যাংয়েই তাকে জয়েন করতে হবে। কিন্তু হামজা চাইলেই তো রহমান তাকে তার নিজের গ্যাংয়ে সামিল করবে না। এজন্য হামজাকে এমন কিছু করতে হবে যাতে রহমান নিজেই তাকে তার গ্যাংয়ে সামিল করে নেয়। এর কদিন পরে দেখা যায় ইসলাম একটা বিয়ে বাড়িতে খাবার অ্যারেঞ্জ করার দায়িত্ব পায়। হামজা কোনোভাবে জানতে পারে এই বিয়ের প্রোগ্রামে রহমানের লোকেরাও আসবে। আর ওই দিন বাবু ডাকাত এবং আরশাদ পাপুর লোকেরা রহমানের বড় ছেলের উপর অ্যাটাক করার চিন্তা করেছে। ইসলাম এই সবকিছু জানতে পেরেছে রেজওয়ান নামের একজনের কাছ থেকে, তাই তার সাথে সে হামজার পরিচয় করিয়ে দেয়। আর এই রেজওয়ান মূলত বাবু ডাকাতের গ্যাংয়েই কাজ করে। মূলত এই রেজওয়ানও লিয়ারিতে এসেছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে।
তাই ইসলাম তাকে বাবু ডাকাতের গ্যাংয়ে ঢুকিয়ে দিয়েছে। এই রিজওয়ানি বাবু ডাকাত আর আরশাদ পাপ্পুর সমস্ত খবর ইসলামকে দেয়, যাক এটাই হচ্ছে হামজার জন্য সব থেকে বড় সুযোগ। হামজা যদি কোনোভাবে রেহমানের ছেলেকে বাঁচাতে পারে তাহলে সে খুব সহজেই রেহমানের গ্যাংয়ে জয়েন করতে পারবে। যদিও কাজটা কঠিন ছিল, কিন্তু হামজা এতে রাজি হয়ে যায়, কারণ রিস্ক তো তাকে নিতেই হবে। পরের দিনই দেখা যায় রেহমান ডাকাতের 2 ছেলে বিয়ের প্রোগ্রামে যায়, আর প্ল্যান অনুযায়ী বাবু ডাকাতের লোকেরা তাদের উপর হামলা করে দেয়। হামজাও ঠিক সময় মতো সেখানে পৌঁছে যায়, আর রেহমানের ছেলেকে বাঁচানোর জন্য বাবু ডাকাতের গ্যাংয়ের সাথে লড়াই করতে শুরু করে। কিন্তু হামজা ওদের হাত থেকে রেহমানের বড় ছেলেকে কোনোভাবেই বাঁচাতে পারে না। তারা ঠিকই তাকে মেরে ফেলে। তবে হ্যাঁ, সে রেহমানের ছোট ছেলে ফয়সালকে বাঁচাতে সক্ষম হয়। সেই সময় বড় ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখে হামজা অনেক প্যানিক করে আর তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। কিন্তু ডক্টর তখন জানায় সে অনেক আগেই মারা গেছে। ঠিক সেই সময়ে সেখানে এন্ট্রি হয় রেহমান ডাকাতের। যদিও সে খুবই দুর্ধর্ষ প্রকৃতির মানুষ, কিন্তু ছেলের মৃত্যুতে সে একেবারেই ভেঙে পড়ে। সে তার ছোট ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তো হসপিটালে পৌঁছানোর সাথে সাথেই রেহমানের ছোট ছেলে তাকে জানাতে থাকে যে হামজা কিভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে। হামজার কাজের পুরস্কার হিসেবে রেহমান তাকে 1 লক্ষ টাকা দিতে চায়, কিন্তু হামজা এই টাকা নিতে অস্বীকার করে। সে রেহমানকে বলতে থাকে, আপনি পাকিস্তানের বালোচদের জন্য অনেক কিছু করেছেন, পাকিস্তানে অবহেলিত হয়ে থাকা বালোচদের অধিকার নিশ্চিত করেছেন। আমিও একজন বালোচ, তাই আমি যা করেছি তা আমার দায়িত্ববোধ এবং কৃতজ্ঞতা থেকেই করেছি। হামজার এই কথায় রেহমান আর তার লোকেরা অনেক খুশি হয়ে যায়। আর যেহেতু হামজা রেহমানের ছেলেকে বাঁচিয়েছে, তাই এখন বাবু ডাকাত আর আরশাদ পাপ্পুর লোকেরা হামজাকে মারার চেষ্টা করবে। তাই হামজার সেফটির জন্য রেহমানের ভাই উজাইর তাকে একটা পিস্তল দেয় আর তাকে তাদের গ্যাংয়ে শামিল করে নেয়। রেহমানের মনে তো তখন তীব্র প্রতিশোধের আগুন জ্বলছিল। সে বাবু ডাকাতের লোকগুলোর উপর চরম প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রেহমানের সেই সিদ্ধান্তে বাধা দেয় এমএলএ জামিল। এই জামিল হচ্ছে পাকিস্তান আম জনতা পার্টির লিডার। রেহমান এবং জামিল একসঙ্গেই কাজ করে। জামিল হসপিটালে এসে যখন সমস্ত ঘটনা জানতে পারে, তখন সে রেহমানের কাছে বেশ অনুরোধ করে বলতে থাকে সে যেন এখনই এমন কোনো পদক্ষেপ না নেয়, কারণ সামনেই ইলেকশন। এখনই এসব ঝামেলায় জড়ালে তার পার্টির উপর প্রভাব পড়বে, তাই সে যেন এসব চিন্তা না করে। জামিল তখন রেহমানকে বলে, ইলেকশন একবার জিতে গেলে সমস্ত ক্ষমতা তো তখন আমাদের কাছেই থাকবে, তখন তুমি যা খুশি করতে পারো, আমি তোমাকে আর আটকাবো না। রেহমান তখন চুপচাপ জামিলের কথা শুনে যায়। সে অবশ্য একটু দূরেই দাঁড়িয়েছিল। জামিল তখন তার ভাইকেই সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার কাছ থেকে এইসব শোনার পর রেহমান কিছুই বলে না। সে তো চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর দিনই রেহমানের ছেলের দাফন সম্পন্ন হয়, আর তারপর থেকেই হামজা তার লোকেদের সাথে কাজ করতে শুরু করে। রেহমানের রয়েছে অস্ত্রের বিজনেস। উজাইর এবং তার বন্ধু ডঙ্গা হামজাকে এই বিজনেস সম্পর্কে সবকিছু বুঝিয়ে দেয়। তাছাড়া লিয়ারিতে রেহমানের এরিয়া কতটুকু আর বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পুর এরিয়া কতটুকু, সেই সবকিছু বুঝিয়ে দেয় হামজাকে। হামজাও এই সবকিছু বেশ ভালো করে বুঝে নিতে থাকে। হামজাও তখন বেশ বিশ্বস্ততার সাথেই কাজ করতে থাকে। উজাইরও তাকে অনেক বিশ্বাস করে ফেলে। সবকিছু ঠিকঠাক ভাবে চললেও রেহমান তো ওদিকে কোনোভাবেই স্বাভাবিক হতে পারছিল না। তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলজ্বল করছিল। ছেলের নৃশংস মৃত্যু সে কোনোভাবেই ভুলতে পারছিল না। সে এটা নিয়েই চিন্তায় ছিল যে সে কি ইলেকশন পর্যন্ত ধৈর্য ধরে থাকবে, নাকি এই মুহূর্তেই শেষ করে দিবে ওই বাবু ডাকাত আর আরশাদ পাপ্পুর লোকেদের। রেহমান এই নিয়ে তার বিশ্বস্ত লোকেদের কাছে পরামর্শ চায় যে তার এখন কি করা উচিত। সবার তো উত্তর একটাই, ইলেকশনের পরই প্রতিশোধ নেওয়া উচিত। এখন অন্তত দাঁতে দাঁত চেপে অপেক্ষা করতে হবে, এটাই তাদের সবার জন্য ভালো। না হলে হিতে বিপরীত হতে পারে, কেননা প্রতিশোধ নেওয়ার মতো ইলেকশনে জেতাটাও অনেক বেশি জরুরি। সবার কাছে জিজ্ঞেস করার পর রেহমান হামজাকেও এই ব্যাপারে জিজ্ঞেস করে। হামজা তখন বলে, দেখুন, আপনার জায়গায় আমি থাকলে আমি তো আমার ছেলের হত্যার প্রতিশোধ নিতাম। এখন আপনি যদি ইলেকশনে জেতার আশায় প্রতিশোধ না নিয়ে বসে থাকেন, তাহলে আমি বলবো আপনি ইলেকশন আগেই হেরে গেছেন। বাবু ডাকাত এবং আরশাদ পাপ্পু একেবারে জেনে বুঝেই এই সময় আপনার ছেলের উপর হামলা করেছে, কারণ ওরা খুব ভালো করেই জানে যে ইলেকশনের সময় আপনি কোনো জবাব দিবেন না। ইলেকশনে জিততে হলে আপনাকে ওদের এলাকা কবজা করতে হবে, তাই না?
আর এটাই তো সবথেকে বড় সুযোগ, বাবু ডাকাত এবং পাপ্পুকে মেরে ওদের এলাকা কবজা করার। এর মাধ্যমে আপনার প্রতিশোধও নেওয়া হবে আর আপনি ইলেকশনেও জিতে যাবেন। রেহমানের হামজার এই কথাগুলো বেশ ভালো লাগে, সেও তার কথার সাথে সম্মত হয়। এরপরই সে তার লোকেদেরকে লাগিয়ে দেয় ওই বাবু ডাকাত আর আরশাদ পাপ্পুর লোকেদেরকে খুঁজে খুঁজে বের করে আনার জন্য। রেহমানের লোকেরাও তখন এই কাজে লেগে পড়ে। তারা বিভিন্ন জায়গা থেকে বাবু ডাকাত আর আরশাদ পাপ্পুর লোকেদেরকে খুঁজে খুঁজে বের করে আনে আর তাদেরকে নির্মমভাবে হত্যা করে। একটা পর্যায়ে দেখা যায় হামজা আর উজাইর বাবু ডাকাতকেও তাদের হাতের নাগালে পেয়ে যায়। এবার তো তারা বাবু ডাকাতকে ধাওয়া করতে থাকে আর একটা পর্যায়ে তাকে ধরেও ফেলে। এরপরই তারা রেহমানকে খবর দেয়। রেহমান তো সাথে সাথে সেখানে চলে আসে আর এসে বাবু ডাকাতকে নির্মমভাবে মারতে শুরু করে। বাবু ডাকাত তখন অনেক বেশি ঘাবড়ে যায়, তাই সে রেহমানের কাছে তার জীবন ভিক্ষা চেয়ে বলে, আমি তো সম্পর্কে তোর বাবা হই, তুই তো নিজের মাকে মেরেই ফেলেছিস, এখন আমাকে অন্তত ছেড়ে দে। কিন্তু রেহমান তো তার কোনো কথা শোনে না। যে নিজের আপন মাকেই ছাড় দেয়নি, সে নাকি আবার ছাড় দিবে তার সৎ বাবাকে। সে তাকে কোনো ছাড়ই দেয় না, বরং একটা পাথর দিয়ে সে বাবু ডাকাতের মাথা থেতলে দেয় আর তাকে সেখানেই হত্যা করে। সে তখন বলতে থাকে, ছোট বাচ্চাটাকে তোর মারা উচিত হয়নি। আর এভাবেই রেহমান তার প্রতিশোধ নেয়। সেই সাথে সাথে বাবু ডাকাত আর আরশাদ পাপ্পুর এরিয়াও তার দখলে নিয়ে নেয়। আর ধীরে ধীরে দেখা যায় হামজা ও রেহমানের বিশ্বস্ত লোকে পরিণত হয়। এখান থেকেই দৃশ্য চলে আসে 2007 সালে, যেখানে জামিল ইলেকশনে জিতে গিয়েছিল। সেটা নিয়ে সেখানকার সমস্ত জনগণ অনেক উল্লাস করছিল। জামিলও তো খুব খুশি। জামিল তাই স্টেজে উঠে জনতার উদ্দেশ্যে বক্তব্য দিতে থাকে। তখনই দেখা যায় সেখানে রেহমান আসে, তার সাথে সাথে হামজা এবং উজাইরও আসে। রেহমানকে দেখেই তো জামিল চুপ করে যায়। রেহমানের এখানে আসাতে সে একদমই খুশি হয়নি, কিন্তু যখন রেহমান স্টেজে উঠে আসে তখন সে তাকে সবার সামনে এনে তার প্রশংসা করতে শুরু করে আর তার সাথে আনন্দ প্রকাশের নাটক করতে থাকে, কেননা সে তো তার পরিবারের মতোই। এখানে আমরা দেখতে পাই জামিলের মেয়ে ইয়ালিনাও এসেছিল। মেয়েটা দেখতে বেশ সুন্দরী, তাকে দেখলে যে কেউ মুগ্ধ হবে। ইয়ালিনা একটা জায়গায় চুপচাপ বসেছিল। হামজা তখন ইয়ালিনাকে খেয়াল করে, ইয়ালিনাও তখন তাকে দেখতে থাকে। সেই সময়ই ইয়ালিনার মা তার কাছে আসে আর তাকে স্টেজে জামিলের কাছে যেতে বলে, কিন্তু ইয়ালিনা তাতে মোটেও রাজি হয় না, কেননা ইয়ালিনা এসব পলিটিক্স একেবারেই পছন্দ করে না। তার এসব খুবই বিরক্ত লাগে, তাই সে তার ক্লাসের বাহানা দিয়ে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু এতে তার মা তার উপর অনেক রাগারাগি করে আর তাকে জোর করতে থাকে স্টেজে যাওয়ার জন্য। তার কথা সেখানে হামজা বেশ ভালো করেই শুনতে পাচ্ছিল। হামজা তখন ইয়ালিনার মাকে বলে, জামিল সাহেব আপনাকে স্টেজে ডাকছে। এই কথা শুনে তখন ইয়ালিনার মা তাকে রেখে সেখান থেকে চলে যায়, যার ফলে ইয়ালিনার আর স্টেজে যেতে হয় না। হামজা তাকে স্টেজে যাওয়া থেকে বাঁচিয়ে দেয়। ইয়ালিনাও তো ব্যাপারটা বুঝতে পারে, তার বেশ ভালো লাগে, তাই সে হামজার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। এরপরই সে চুপচাপ গাড়িতে গিয়ে বসে। এরপরই এখানে আমরা জাভেদ নামের এক পলিটিশিয়ানকে আসতে দেখি। জাভেদ তখন রেহমানকে দেখে বলতে থাকে, কখনো পলিটিক্সে আসার কথা ভাবেননি? জনগণের ভিড় দেখুন। রেহমান এই কথাটা শোনার পর এবার এটা নিয়ে ভাবতে শুরু করে। তো জাভেদ সেখান থেকে চলে যাওয়ার পর রেহমান জামিলকে বলতে থাকে, ভাবছে এইসব কাজ ছেড়ে দিয়ে এবার নিজের একটা রাজনৈতিক পার্টি বানাবো। এই কথা শুনেই তো জামিল চুপ হয়ে যায়। রেহমান তখন বলে, কি হলো, ভয় পেয়ে গেলেন নাকি? আমি আপনার পার্টিরই একটা অংশ থাকবো, চিন্তা করবেন না, কিন্তু নিজের একটা আলাদা পরিচয়ে। সেই সময় দেখা যায় জামিলের স্ত্রী তার কানে কানে কিছু একটা বলে আর জামিল তখন ছুটে চলে যায় তার গাড়ির কাছে আর ইয়ালিনার সাথে অনেক রাগারাগি করতে শুরু করে। জামিল তো রেগে মেগে ইয়ালিনার ফোনটা ছুঁড়ে বাইরেই ফেলে দেয়। এরপর সেখান থেকে সোজা গাড়ি নিয়ে চলে যায়। হামজা তো এই সব কিছু লক্ষ্য করছিল। এরপরই সে ইয়ালিনার ফোনটা কুড়িয়ে নেয়। বাড়ি ফেরার পর সে ওই ফোন থেকে ইয়ালিনার নাম্বারটা নিয়ে নেয়। ওদিকে আমরা রেহমানকে দেখি। সে উজাইরকে জিজ্ঞেস করে, ওই জাভেদ খানানিরা কত টাকা ইনকাম করে? উজাইর বলতে থাকে, তারা তো 1.5 থেকে 2 কোটি টাকা ইনকাম করে, আর কিছুদিন আগেই তারা হিন্দুস্তানে 500 টাকার নোট ছাপানোরও অনুমতি পেয়েছে। যদি এই কথাটা সত্যি হয়ে থাকে তাহলে তারা এক মাসে 50 থেকে 60 কোটি টাকা ইনকাম করতে পারবে। তখন সেখানে হামজাও উপস্থিত ছিল। সে তখন জিজ্ঞেস করে, এই নকল নোট ইন্ডিয়াতে পাঠায় কিভাবে? উজাইর বলতে থাকে, এই সব কিছু করাচি থেকে সমুদ্রপথে কাতার পাঠানো হয় আর সেখান থেকে সেগুলো কার্গো প্লেনে করে নেপালে যায়। নেপাল এয়ারপোর্ট থেকে মিনিস্টারের ছেলে এই টাকা রিসিভ করে সেখান থেকে তা ভারতে পাচার করে দেয়।
এভাবেই এই পুরো প্রসেসটা চলে। এসব শুনে হামজা বলতে থাকে, আমি ভাবছিলাম রাজনীতিতে ভালো কিছু করতে চাইলে এই ধরনের মানুষের সাথে বন্ধুত্ব করা প্রয়োজন। হামজা এভাবেই অনেক ভালো ভালো আইডিয়া দিয়ে রেহমানের মন জয় করে নিয়েছিল, যার কারণে রেহমান হামজাকে একটা বাইক আর একটা বন্দুক দেয়। হামজা তখন সেই বাইক নিয়ে সোজা চলে যায় একটা বারে। সেখানে অনেক ধনী ছেলেমেয়েরা পার্টি করছিল। সেখানে হামজা সেই ইয়ালিনাকেও দেখতে পায়। ইয়ালিনা তো সেখানে ওয়েস্টার্ন পোশাক পরে নাচছিল। সে অনেক বেশি এনজয় করছিল। হামজা তার দিকে যেতে গেলে গার্ডরা তাকে আটকায়। হামজা তখন বাইরে চলে আসে আর ইয়ালিনার গাড়ির টায়ার কেটে সেটা পাংচার করে দেয়। এরপর সে ওই পার্টি বন্ধ করার জন্য পুলিশকেও কল করে আর ওই পার্টির ব্যাপারে জানিয়ে দেয়। কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে পুলিশ এসে উপস্থিত হয় আর এরপরই তারা সেই পার্টি থেকে সবাইকে তাড়িয়ে দেয়, কারণ এখানে এই পার্টি অবৈধ ছিল। তখনই দেখা যায় সব ছেলেমেয়েরা সেখান থেকে পালাতে থাকে। ইয়ালিনাও তখন সেখান থেকে ছুটে বেরিয়ে এসে তার গাড়িতে ওঠে, কিন্তু গাড়ির টায়ার পাংচার থাকার কারণে তার গাড়ি কোনোভাবে স্টার্ট হচ্ছিল না। তখনই তার সামনে হামজা বাইক নিয়ে আসে। ইয়ালিনা পালানোর আর কোনো উপায় না পেয়ে হামজার বাইকেই চড়ে বসে। হামজাও তখন তাকে নিয়ে চলে যায়। এই সব আসলে হামজারই প্ল্যান ছিল। ইয়ালিনার ওই পার্টির ব্যাপারে জামিল কিচ্ছু জানতো না, তাই হামজা ইয়ালিনাকে নিয়ে সেখান থেকে দ্রুত যেতে থাকে। তখন তাদের পেছন পেছন পুলিশের গাড়িও আসছিল। হামজা তখন পুলিশকে ফাঁকি দিয়ে কোনোভাবে পালিয়ে যায়। সেই সময় বাইকের তেল শেষ হয়ে যাওয়াতে ইয়ালিনা বাইক থেকে নেমে পড়ে। হামজা তখন তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে চায়, কিন্তু ইয়ালিনা তখন বলে, পাশেই আমার বাড়ি, আমি যেতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু হামজা তাও পায়ে হেঁটে তাকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। ইয়ালিনা তখন তাকে জিজ্ঞেস করে, আপনি তো ওই দিন র্যালিতে ছিলেন, আপনিও কি আমার বাবার সাথে পলিটিক্সে আছেন? হামজা তখন বলে, সত্যিটা হয়তো আপনার কাছে ভালো লাগবে না, কিন্তু আমি আজ মিথ্যা বলতেও পারবো না। আমি আসলে রেহমান বালোচির গ্যাংয়ে কাজ করি, তার সমস্ত অন্যায় ব্যবসাতে আমি হেল্প করি। জানেন, আমার কবিতার অনেক শখ। আমি কোনো নেশা করি না, আজ পর্যন্ত কখনো কোনো মেয়ের সঙ্গে বেয়াদবিও করিনি। আমি গরিব কিন্তু অসফল নই। এসব শুনে ইয়ালিনা সেখান থেকে চলে যাচ্ছিল। সে যখন তার বাড়িতে ঢুকবে তার আগেই হামজা তাকে ডাকে আর বলে, আপনার এই আমানতটা আমার কাছে রয়ে গেছে। তখনই সে ইয়ালিনার সেই ফোনটা তাকে বের করে দেয়, যেটা সেদিন তার বাবা ফেলে দিয়েছিল। এটা দেখে ইয়ালিনা অনেক খুশি হয় আর সেখান থেকে বাড়িতে চলে যায়। এদিকে অজয় ফেক নোটগুলো দেখছিল আর এই নিয়ে ডিসকাস করছিল। তখন একজন জিজ্ঞেস করে, পাকিস্তানিরা আমাদের নোটের এন্ট্রি গেটস পেল কি করে? অজয় বলে, বর্তমানে নেপাল বাংলাদেশ থেকে ফেক কারেন্সি ইউপিএস অনেক মোটা অঙ্কে ঢুকছে। আমরা জানি না আসল অপরাধীকে, কিন্তু তারা এতটাই স্ট্রং যে প্রেডিক্ট করাটাও কঠিন। এই অপরাধীদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এতটাই স্ট্রং যে এদের অ্যারেস্ট করাও অসম্ভব। আর যে কোনোভাবে প্রমাণ জোগাড় করে এদেরকে অ্যারেস্ট করে নিলেও কমিউনিটি ব্যাকআপ আছে তাদের কাছে, 2 ঘন্টার মধ্যেই জেল থেকে বেরিয়ে আসবে। অজয় তখন বলতে থাকে, ওই দেশে এমন কোনো পলিটিশিয়ানকে খোঁজো যে দেশ নিয়ে ভাবে, তবেই এই প্রমাণ আমাদের কাজে আসবে। খোঁজ নাও এই কাজে কে তাদেরকে সাহায্য করেছে। হিন্দুস্তানের সবচেয়ে বড় শত্রু হিন্দুস্তানিরাই, পাকিস্তান তো সেকেন্ড নাম্বারে আসে। এদিকে রেহমান জাভেদের সাথে তার টাকার নোট ছাপার কারখানায় যায়, সঙ্গে হামজাও ছিল। রেহমান জাভেদের সঙ্গে বিজনেস করার সিদ্ধান্ত নিয়েছিল। জাভেদও বিষয়টাতে রাজি হয়ে যায়। সে এবার তার লোকেদের সাথে রেহমানের পরিচয় করিয়ে দেয়। তখনই সেখানে আইএসআই এর হেড ইকবাল চলে আসে। জাভেদ তখন রেহমানকে বলে, ইকবালের কারণেই আমি এত বড় বিজনেস দাঁড় করাতে পেরেছি। জাভেদ এরপর রেহমানকে একটা অস্ত্রের লিস্ট দেয়। ইকবাল রেহমানের কাছে একদম আসল লাইসেন্স যুক্ত কিছু স্নাইপার চায়, যাতে কখনো যদি ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন হয় তখন যেন আইএসআই এর নাম না আসে। ইকবাল ওই অস্ত্রগুলো রেহমানের থেকে অনেক টাকায় কিনতে চায়। তখন উজাইর বলে, বন্দুক কোথায় ব্যবহার করা হবে এটা না জানলে আমরা ডিল করতে পারবো না। তখন জাভেদের একটা লোক বলে, আপনারা আমাদের বন্দুক দিবেন, তার বিনিময়ে আমরা টাকা দিব, এর চেয়ে বেশি কিছু জানার প্রয়োজন তো নেই আপনাদের। ইকবাল তখন 3 অক্টোবর তাদেরকে বন্দুক দিতে বলে। জাভেদ রেহমানকে এতে কনভিন্স করার চেষ্টা করে আর অবশেষে রেহমান রাজিও হয়ে যায়। রেহমান এরপর জাভেদকে বলে, আপনি যা কথা দিয়েছেন সেটা কিন্তু ভুলবেন না। আপনি তো জানেনই রেহমানের দেওয়া মৃত্যুদণ্ড একেবারে কসাইয়ের মতো। এই বলেই রেহমান সেখান থেকে চলে যায়। রেহমানের যাওয়ার পরই জাভেদ জামিলকে কল করে। জামিল খুব ভালো করেই জানতো রেহমান জাভেদের কাছে যাবে। সে বলে, সে কি এসেছিল? জাভেদ তখন বলতে থাকে, সে তো আপনার থেকে এখন লিয়ারি কেড়ে নিতে চায়, এতে আপনার চেয়ার এবং সম্মান দুটোই যাবে, বুঝতে পারছেন? জামিল তখন বলতে থাকে, যদি শয়তানকে মারতেই হয় তাহলে চেরাগ তো ঘষতেই হবে মনে
মনে হচ্ছে, তাই এখন জিনকে মুক্ত করার সময় এসে গেছে। এই জামিল তার ক্ষমতা কোনোভাবেই হারাতে চায় না, তাই এবার সে রেহমানকে সরানোর প্ল্যান বানায়। এরপরে আমরা এসপি চৌধুরী আসলামকে দেখতে পাই। আসলাম একটা টাকার ব্যাগ নিয়ে কিছু ছেলের কাছে যায়। তখন একটা ছেলে এসে জিজ্ঞেস করে মুফিদ কোথায়। আসলাম বলে সে হজে গেছে, তাই বড় সাহেব আমাকে পাঠিয়েছে। দুটো ছেলে ওই টাকা নিয়ে আসলামের গাড়িতে উঠতে গিয়ে সেখানেই মুফিদের লাশ দেখতে পায়। এটা তো দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। এসব দেখে তারা তাদের তৃতীয় সঙ্গীকে কিছু বলতে যাবে, তখনই আসলাম তাদেরকে গুলি করে মেরে ফেলে। আসলাম আসলে কোকেনের বিজনেস করত, কিন্তু এই ছেলেগুলো কোকেনের জায়গায় তাকে ট্যালকম পাউডার দিয়েছিল, আর এ কারণেই আসলাম তাদেরকে মেরে ফেলে। আর তারপর সে গাড়ি নিয়ে সেখান থেকে যেতে থাকে। তখনই জামিল তাকে কল করে আর তার সাথে দেখা করতে বলে। মূলত এই আসলামকেই সে জিন বলে সম্বোধন করেছিল। এই আসলাম 7 বছর ধরে সাসপেন্ড ছিল, আর তার এই সাসপেনশন জামিলই করিয়েছিল। তবে জামিল এখন সেটা অস্বীকার করে, আর এখন সে রেহমানকে সরানোর জন্য আসলামকে আবারও চাকরিতে জয়েন করার অফার করে। এদিকে দেখা যায় রেহমান, উজাইর আর হামজা বাড়ি ফিরে আসে। রেহমানের জাবেদের সাথে বিজনেস করার বিষয়টা হামজার পছন্দ হয়নি। সে রেহমানকে বলতে থাকে এটা ঠিক নয়, আপনি নিজের লোকেদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। কাদের সাথে হাত মিলাচ্ছেন? যারা সব ধরনের অন্যায় কাজ করে আমাদের কমকে ধ্বংস করার চেষ্টা করে। রেহমান তখন বলতে থাকে এই কম, এই জাতি আমার বাচ্চাকে খেয়ে নিয়েছে, এর বিনিময়ে আমি কিছুটা ফেরত নিয়ে নিলে তোর সমস্যা কোথায়? তুই আমাকে শেখাবি? এসব বলে রেহমান রেগে মেগে হামজাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। উজাইরও তখন তাকে সেখান থেকে চলে যেতে বলে। হামজা এরপরও এই পুরো বিষয়টা ইসলামের সঙ্গে ডিসকাস করে। বিষয়টা ইসলামের কাছেও বেশ সন্দেহজনক লাগছিল। এরপর রেহমান বেলুচিস্তানের বালুচি ইউনিটের ফোর্সের রাইভাল লিডার সিয়ানির সাথে দেখা করতে যায়। রেহমানকে সেখানে সবাই বেশ ভালোভাবেই স্বাগতম জানায়। সেখানে রেহমান সিরানিকে অনেকগুলো টাকা দেয়, আর জাভেদের দেওয়া সেই অস্ত্রের লিস্ট দেয়, আর সেগুলো তাকে দ্রুতই অ্যারেঞ্জ করতে বলে। সিয়ানিও তাতে রাজি হয়ে যায়। এই অস্ত্রগুলোই তারা 3 অক্টোবর ইকবালকে দিবে, আর এই অস্ত্র দিয়েই ইকবাল ইন্ডিয়াতে অ্যাটাক করবে। এদিকে আসলাম জামিলের সাথে দেখা করতে তার বাড়িতে আসে। আসলাম জামিলকে বলতে থাকে আপনি আমাকে যেই কাজ দিয়েছেন সেটা আমি করতে পারবো না। আপনি আমাকে পুরো লিয়ারি সাফ করতে বলেছেন, কিন্তু এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ লিয়ারির সমস্ত পুলিশ রেহমানের দখলে। রেহমান তাদেরকে প্রাণ দিতে বললেও তারা কিছু না ভেবে প্রাণ দিয়ে দিবে। আমি যদি লিয়ারিতে যাই তাহলে আমার লিয়ারির একটা আলাদা টাস্ক ফোর্স লাগবে, যেটার ব্যাপারে কেউ কিচ্ছু জানতে পারবে না, আর আমারও কাউকে কৈফিয়ত দিতে হবে না যে আমি কখন কি করছি, এমনকি আপনাকেও না। যদি এই কাজটা করা সম্ভব হয় তাহলে লিয়ারি সাফ করতে পারবো। জামিল তো তাতেই রাজি হয়ে যায়। আসলাম এখান থেকে চলে যাওয়ার পর ইয়ালিনা বের হয়ে আসলামের কাছে কলেজের ফিস চায়। জামিল তাকে টাকা দিয়েও দেয়, তবে সেই টাকা নিয়ে ইয়ালিনা হামজার সঙ্গে ঘুরতে বেরোয়। ইতিমধ্যেই হামজা আর ইয়ালিনা একে অপরকে ভালোবেসে ফেলেছিল। তারা অনেকটা সময় একসঙ্গে কাটাতে থাকে আর অনেক এনজয় করতে থাকে। এরই মাঝে আসলাম তার জন্য একটা টাস্ক ফোর্স তৈরি করে ফেলে। সেখানে এসপি ওমর হায়দার তাকে ওয়েলকাম জানায়। কিছুদিন পরই দেখা যায় ঈদের উৎসব শুরু হয়ে যায়, আর সেই রাতের বেলাতেই জামিল আর ইয়ালিনা রেহমানের বাড়িতে ডিনারে আসে। রেহমান তখন জামিলকে বলে আসলাম চলে এসেছে। জামিল তখন রেহমানকে বলে তুই চিন্তা করিস না, আমি সব সামলে নিব। এখানে তো ইয়ালিনা শুধু হামজাকেই দেখছিল। হামজা তখন ইয়ালিনাকে একটা আলাদা জায়গায় নিয়ে গিয়ে সুন্দর একটা গিফট দেয়। এটা দেখে তো ইয়ালিনা খুব খুশি হয়ে যায়। পরদিনই হামজা ইয়ালিনার সঙ্গে ইসলামের পরিচয় করাতে নিয়ে আসে। সেখানে পেপারে আসলামের ছবি দেখে ইয়ালিনা বলতে থাকে এই লোকটা আমার বাবার সঙ্গে প্রায়ই দেখা করতে আসে। হামজা তখন বলে এর পরের বার আসলে তুমি ওই লোকটার উপর নজর রাখবে। ব্যাপারটাতে ইয়ালিনা একটু অবাকই হয়, তবে সে তার কথায় রাজি হয়ে যায়। অবশ্য হামজার এই কাজের পেছনে আরো একটা উদ্দেশ্য আছে, সেটা আমরা সামনেই জানতে পারবো। এদিকে দিল্লিতে দেবাকে অজয় বলতে থাকে এই দেবা আর দেবারান্দ্র কিন্তু আলাদা, তাই দয়া করে কনফিউজড হবেন না। যাক, তো অজয় দেবাকে বলতে থাকে মার্চ 2005-এ জাভেদার আয়েশা ইকবাল এই দুইজনই দুবাইয়ে আমাদের এক মন্ত্রী আর তার ছেলের সঙ্গে মিটিং করে একটা ম্যাসিভ ডিল সাইন করেছে। এখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ইন্ডিয়ানরাও তাদের কারেন্সির ম্যাটেরিয়াল সেই ব্রিটিশ কোম্পানি থেকে করা শুরু করবে যেখানে পাকিস্তানরাও বানায়। যত ফেক কারেন্সির যত ম্যাটেরিয়াল আছে এই সমস্ত ওই কোম্পানির থেকেই পাকিস্তানের কাছে যাচ্ছে। তখন দেবা বলে তারা স্যাম্পল কোথায় পেল? তখন অজয় বলে 2007 সালের জানুয়ারিতে MG 2005 নোটের সিরিজের কিছু ডিজাইন নিয়ে এসেছিল, সেগুলো থেকেই ডিজাইন নিয়ে নতুন নোট বানানো হচ্ছে। আমাদের মন্ত্রী আর তার ছেলে ওই ডেলিভারি রিসিভ করছে, আর ফিরে আসার সময় নিজেদের প্রাইভেট জেটের টেকনিক্যাল ইস্যুর বাহানা দেখিয়ে দুবাইতে কিছু ঘন্টার জন্য থামছে। আমাদের ধারণা ওই কয়েক ঘন্টায় তারা
তারা আবারও জাভেদ আর ইকবালের সঙ্গে দেখা করে ডিল করেছে, তাই আমাদেরকে দ্রুত এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে হবে। এছাড়াও তারা 3 অক্টোবরের অ্যাটাকের ব্যাপারে জানতো, যে এই অ্যাটাক সমুদ্র পথে হবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই হামজা এবং উজাইর মেজর ইকবালের অস্ত্র ডেলিভারি দিতে যায়। তাদের সাথে রেহমানেরও যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎই তার ছেলে অসুস্থ হয়ে যাওয়ায় সে তার ছেলেকে নিয়ে হসপিটালে চলে যায়। ওদিকে হামজা এবং উজাইর মেজর ইকবালকে অস্ত্র ডেলিভারি দিতে আসে। এই অস্ত্র নেয়ার পরই ইকবাল হামজাকে নিয়ে একটা রুমে যায়। সেখানে একটা লোককে অনেক টর্চার করা হচ্ছিল। ইকবাল তখন হামজাকে বলে 3 অক্টোবর একটা অ্যাটাক হতে যাচ্ছিল, কিন্তু এই অ্যাটাকের ব্যাপারে ইন্ডিয়া জেনে গেছে, এবং এটা তারা কিভাবে জেনেছে সেটা আমরা জেনে গেছি। সেখানে যে লোকটাকে টর্চার করা হচ্ছিল সেই ছিল ইনফরমার, তাই ইকবাল তাকে এভাবে মর্মান্তিক শাস্তি দিচ্ছিল। ছেলেটার অবস্থা দেখে হামজার গলা ভয়ে শুকিয়ে আসে। তার অনেক বেশি খারাপ লাগতে থাকে, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। আর এখানেই তার ব্যাপারে একটা রহস্য উন্মোচন হয়। আসলে এই হামজা করাচিতে কোনো রাজত্ব করতে আসেনি, সে এসেছিল ইন্ডিয়ার ইনফরমার হিসেবে। আর ওই দোকানের মালিক ইসলামও তার সঙ্গেই জড়িত ছিল, কিন্তু তার আসল পরিচয় কি তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এদিকে রেহমান তার ছেলেকে নিয়ে হসপিটালের দিকে যাচ্ছিল, তখনই মাঝ রাস্তায় তাদের উপর অ্যাটাক করা হয়। আর এই অ্যাটাক করিয়েছিল সেই আসলাম সবাইকে মেরে ফেলেছিল। এরপরই সে রেহমানকে গাড়ি থেকে বের হতে বলে। রেহমান তখন নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য গাড়ি থেকে নেমে আসে, আর তার স্ত্রীকে বলতে থাকে সে যেন ছেলেকে নিয়ে হসপিটালে চলে যায়। এরপরই রেহমান আসলামের কাছে সারেন্ডার করে। আসলাম তখন রেহমানকে ধরে নিয়ে যায়। গাড়ির ভেতরে আসলাম রেহমানকে অনেক মারধর করতে থাকে। এই খবরটা ওদিকে হামজা আর উজাইর পেয়ে যায়। হামজা খুব ভালো করেই জানতো যে আসলাম রেহমানকে এনকাউন্টার করবে, তাই হামজা যে কোনোভাবে রেহমানকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে। সে এটাও বুঝতে পারে যে রেহমানের বাড়িরই কেউ আসলামের সাথে যুক্ত আছে, তাই হামজা তৎক্ষণাৎ বাড়ি ফিরে আসে। আর ওই লোকটাকে আচ্ছা মতো মারধর করে জিজ্ঞেস করে যে রেহমান এখন কোথায় আছে, আসলাম তাকে কোথায় নিয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই লোকটাও আসলে কিছু জানতো না। সে শুধু আসলামের টাস্ক ফোর্সের ব্যাপারে জানতো, আর কিছুই জানতো না। হামজা তখন তার কাছ থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর উজাইর জামিলকে ফোন করে বলে আসলাম রেহমানকে নিয়ে গেছে, আপনি কিছু একটা করুন। জামিল তখন বলে তুমি চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। এরপর জামিল ফোন কেটে দিয়ে পাশেই ফোনটা রেখে দেয়, কারণ জামিল তো এখানে কিছুই করবে না, কেননা সেই তো আসলামকে ঠিক করেছে রেহমানকে মারার জন্য। হামজার তো শুরু থেকে জামিলকে সন্দেহ হয়েছিল, তাই সে খুব ভালো করেই বুঝে যায় যে জামিল এখানে কিছুই করবে না। হামজা তখন ইয়ালিনাকে কল করে আর তাকে বলতে থাকে তুমি যেখানেই থাকো এখনই আমার বাড়িতে যাও, আর ফোনটা বন্ধ করে রাখো। যতক্ষণ না আমি ফিরছি তুমি সেখান থেকে বের হবে না। এরপরই হামজা জামিলকে ফোন করে একটা ভিডিও পাঠায়, যেখানে জামিল, আসলাম এবং আরশাদ পাপ্পু একসঙ্গে বসে কথা বলছে। লোকটা বলছে আমার রেহমানের মাথা চাই। ভিডিওটা মূলত হামজাকে ইয়ালিনাই দিয়েছিল। হামজা ওই ভিডিও দেখিয়ে জামিলকে ব্ল্যাকমেইল করতে থাকে, আর তাকে বলতে থাকে 1 ঘন্টার মধ্যে রেহমান ভাইকে সুস্থভাবে ফেরত চাই, নইলে এই ভিডিও পুরো নিউজ চ্যানেলে ছড়িয়ে যাবে, আর এখন তো আপনার মেয়ের জীবনও আমার হাতে। এটা বলেই সে ফোনটা কেটে দেয়। জামিল তখন প্রচন্ড ভয় পেয়ে যায়, তাই সে ছুটে গিয়ে তার মেয়েকে ডাকতে থাকে। ইয়ালিনার মা তখন জানায় ইয়ালিনা তো মলে গেছে। জামিল তখন প্রচন্ড ভয় পেয়ে আসলামকে কল করে আর রেহমানকে দ্রুত ছেড়ে দিতে বলে, কিন্তু আসলাম তার কোনো কথা না শুনেই সাথে সাথে ফোনটা কেটে দেয়। জামিল তখন আর কোনো উপায় না পেয়ে হামজাকে কল করে বলে আসলাম আমার কোনো কথাই শুনছে না। হামজা তখন জামিলের থেকে আসলামের টাস্ক ফোর্সের ঠিকানা নিয়ে নেয়। এরপর উজারকে নিয়ে ওই লিয়ারি টাস্ক ফোর্সের অফিসে যায়, আর সেখানে সে তাদেরকে উল্টো বেঁধে টর্চার করতে থাকে, আর সেটার ভিডিও বানিয়ে আসলামকে পাঠায়, যার ফলে আসলাম বাধ্য হয়ে রেহমানকে ছেড়ে দেয় এবং সে নিজেই গাড়িতে করে রেহমানকে তার বাড়ির সামনে নিয়ে আসে। তখন রেহমান আসলামের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দেয়, আর এরপর সে উজাইরের দিকে যেতে থাকে। উজাইর তখন রেহমানকে ধরে নিয়ে যাচ্ছিল। আসলাম তখন রেগে গিয়ে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে হামজাকে, এদিকে এসো। হামজাও তখন আসলামের কাছে যায়। আসলাম বলতে থাকে তুই ভেবেছিস তুই এখানে অনেক ক্ষমতা পেয়ে গেছিস, কিন্তু এই ভুল ধারণা করিস না, তোকে ধ্বংস করার জন্য এখানে বহুত বারুদ রেডি আছে। কিন্তু হামজা তার কথাতে একটুও ভয় পায় না, সে তো উল্টো তার চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। তখন আসলামও আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। রেহমানকে ছাড়িয়ে নিয়ে আসাতে সবাই হামজাকে নিয়ে উল্লাসে মেতে উঠেছিল। রেহমানও বিষয়টা নিয়ে অনেক খুশি ছিল। সে হামজাকে জিজ্ঞেস করে লাইরির অ্যাড্রেস কোথায় পেলে? তখন হামজা বলে জামিল সাহেব দিয়েছে, আপনাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল তার। তবে রেহমান খুব ভালো করেই জানতো হামজা প্যাচে ফেলে তার কাছ থেকে অ্যাড্রেস বের করেছে। তখন কথায় কথায় উজাইর রেহমানকে জানায় যে হামজা জামিলের মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, এমনকি সে তো এখন হামজার বাড়িতে এসে থাকছে। এ কথা শুনেই রেহমান জানতে চায় রিলেশনটা কি সিরিয়াস।
নাকি টাইম পাস? হামজা তখন একটু লজ্জা পেয়ে উত্তর দেয়, সিরিয়াস। এরপরই হামজা বাড়ি ফিরে দেখে ইয়ালিনা খুব সুন্দর করে ঘর সাজিয়েছে। এমন সময় ইয়ালিনা নিজেও বেশ রোমান্টিক আন্দাজে হামজার কাছে এগিয়ে আসে। হামজা তখন জিজ্ঞেস করে, তুমি তোমার বাড়ি ফিরবে না? ইয়ালিনা বলতে থাকে, তোমার যদি সেখানে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি যেতে পারো, আমি তো ফিরছি না, আমি তো এখানেই থাকবো। এসব শুনে হামজা খুব খুশি হয়। পরদিনই রহমান তার পুরো টিমকে নিয়ে চলে যায় ইকবালের অফিসে। সেখানে ইন্ডিয়ার সাম্প্রতিক বোম ব্লাস্টের নিউজ চলছিল। একের পর এক বোম ব্লাস্ট হতে দেখে সবাই প্রচন্ড খুশি হলেও হামজা একেবারে শকড হয়ে যায়। আরো বেশি শকড হয় সেই ছেলেটাকে দেখে যাকে সে নিজ হাতে বন্দুক তুলে দিয়েছিল। সেই ছেলেটাই এখন ইন্ডিয়াতে গিয়ে একের পর এক বোম ব্লাস্ট করে যাচ্ছে, আর এভাবেই সে নিরীহ মানুষদেরকে মেরে ফেলছে। হামজা এসব দৃশ্য মোটেও সহ্য করতে পারছিল না। তার চোখের সামনে বারবার তার পরিবারের চেহারা ভেসে উঠছিল, কিন্তু তবুও সে অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে। সেই রাতেই সে চলে যায় ওই দোকান মালিক ইসলামের কাছে। সেখানে গিয়ে সে বলতে থাকে, আমি তো সময়ের আগেই সব ইনফরমেশন পাঠিয়েছিলাম, তাহলে পুলিশ কেন এই বোম ব্লাস্ট আটকাতে পারলো না? তখন ইসলাম জানায় যে ইনফরমেশন অনুযায়ী ওই ব্লাস্ট ডিসেম্বরের 3 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়েছে নভেম্বরের 26 তারিখে। এই কারণেই তারা বিষয়টা সামলাতে পারেনি। এই কথা শুনে হামজা প্রচন্ড রেগে যায় আর বলতে থাকে, আমি ওই রহমান, ইকবাল, জামিল কাউকে ছাড়বো না, সবাইকে শেষ করে দিব। তখন ইসলাম তাকে বোঝায় যে এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে হবে, না হলে তো তারা সফল হতে পারবে না। এসব শোনার পরই হামজা একটু শান্ত হয়। এরপর ইসলাম তাকে একটা ডায়েরি দিলে হামজা সেটা নিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি ফেরার সাথে সাথেই ইয়ালিনা তার সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। তার মনে হচ্ছিল হামজা হয়তো কোনো মেয়ের সঙ্গে রাত কাটিয়ে এসেছে। বুঝুন অবস্থা। দেখা যায় রাগের মাথায় সে হামজাকে একটা চড়ও মেরে দেয়। তখন হামজাও রাগের মাথায় বলে, আমি পুরো করাচিতে রাজত্ব করতে চাই, তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে আমার উপর সম্পূর্ণ অধিকার তোমার হবে, আর যদি না থাকতে চাও তাহলে দরজা খোলা আছে, চলে যেতে পারো। ইয়ালিনা তখন মন খারাপ করে সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে থমকে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে হামজার কাছে এসে বলে, যদি এরপর কখনো আমাকে বাড়ি ছাড়ার হুমকি দিয়েছ তাহলে আমি তোমাকে ঘুমের ঘোরেই পুড়িয়ে মারবো। এই কথা শুনে হামজা ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। পরদিন সন্ধ্যায় রুলিং পার্টি একটা সমাবেশের আয়োজন করে। সেখানে জামিল এবং রহমান সহ তাদের দলের সবাই উপস্থিত ছিল। জামিল খুব কনফিডেন্ট ছিল যে সামনের ইলেকশনে হয়তো মন্ত্রী তাকেই প্রার্থী হিসেবে দাঁড় করাবে, কিন্তু বেচারা সমস্ত কনফিডেন্স ভেঙে চুরে চুরমার করে দিয়ে মন্ত্রী ঘোষণা দেয় যে এবারের ইলেকশনে তাদের পার্টি থেকে রহমান দাঁড়াবে। এই কথা শুনেই তো জামিলের মুখটা একেবারে চুপসে যায়, আর অন্যদিকে রহমানের লোকেরা উল্লাসে মেতে ওঠে। জামিল ভালো করেই বুঝে গিয়েছিল এই সবকিছু হামজার কারসাজি, কিন্তু তার আসলে কিছুই করার ছিল না। এদিকে টিভিতে এই নিউজ দেখার পর আসলাম তো টিভিটাই ভেঙে ফেলে। বাড়ি ফিরে হামজাও সেই একই নিউজ দেখছিল। ইয়ালিনা সেটা দেখে বলে, আজকে তো আমার বাবার নিশ্চয়ই অনেক মন খারাপ হয়েছে, কি আর করা, এত পাপ করেছে, শাস্তি তো পেতেই হতো। হামজা তখন কথায় কথায় ইয়ালিনাকে বলে, তোমার বাবাকে কালকে আমাদের বাড়িতে দাওয়াত করো। এই কথা শুনে ইয়ালিনা খুব অবাক হয়, কিন্তু পরে ঠিকই তার বাবাকে দাওয়াত করে। দেখা যায় জামিলও সত্যিই সেখানে চলে আসে। হামজার উপর শুরু থেকেই তার প্রচন্ড রাগ ছিল। এখন মেয়েকে হামজার বাড়িতে দেখে তার রাগ আরো কয়েক গুণ বেড়ে যায়। হামজা তখন বলে, মেয়েকে যদি ভালো বাবার মতো মানুষ করতেন তাহলে আজ আর এই দিন দেখতে হতো না। এই কথা শুনে জামিল রেগে গিয়ে বলতে থাকে, তুমি 2 দিন আগে আসা মানুষ এখন আমাকে পিতৃত্বের জ্ঞান দিচ্ছ? আমার মেয়ের বয়স মাত্র 19 বছর, আর তোমার বয়স তো কমপক্ষে 30-32 হবেই। একটু তো লজ্জা করো, কচি মেয়ে ফাঁসিয়ে অনেক বেশি উঠছ। তবে মনে রাখবে, যতই চালাকি করো না কেন এই রাজত্ব আমার। সেটা শুনে হামজা বলে, আপনার এই জেদি আর কুটকাচালি স্বভাবের জন্যই আজ আপনার এই অবস্থা। আপনি সবসময় তাদের মাথায় হাত বুলিয়ে চলেছেন যাদের কারণে আপনার ক্ষতি হতে পারে, কিন্তু এটা কখনো ভাবেননি যে এই লোকগুলো এক হয়ে গেলে আপনার কত ক্ষতি হতে পারে। আর আজ সেটাই হলো। তাই ওদের পেছনে না ছুটে আপনার এমন কাউকে নিজের ঢাল হিসেবে দাঁড় করানো উচিত যে আপনার আপন হয়, আপনার আত্মীয়দের মধ্যে কেউ যে আপনার অনেক কাছের, যে সবসময় আপনার ভালো চাইবে। হামজা আসলে আকার ইঙ্গিতে তার নিজের কথাই বলছিল। জামিল এতদিনে বুঝে গিয়েছিল হামজা কি জিনিস, তাই সে আর বেশি বাড়াবাড়ি না করে তার কথায় রাজি হয়ে যায়। এরপরে সে খুশি মনে ধুমধাম করে হামজা আর ইয়ালিনার বিয়ের আয়োজন করে। বিয়ের অনুষ্ঠানে তাদের পরিচিত সবাই এসেছিল। এখানে আনন্দ করার পাশাপাশি রহমানরা পরবর্তী প্রজেক্টের মিটিং এও বসে যায়। হামজা সেটা দেখে একটু সন্দেহ হয়, তাই সে বিয়ের আসর ছেড়ে মিটিং এ গিয়ে যুক্ত হয়। সেখানে ইকবাল জানায় যে 11ই আগস্ট আরো একটা অ্যাটাকের রিকোয়েস্ট করা হয়েছে, তাই তাদের আরো গোলাবারুদের প্রয়োজন। উজাইরের অবস্থা তখন একেবারেই টালমাটাল, তাই হামজা তখন নিজেই ডেটটা চেক করে জানায় যে 9 তারিখ ডেলিভারি দেওয়ার জন্য একদম বেস্ট হবে,
কারণ ওই দিন মন্ত্রী ওয়াটার পাইপলাইনের ইনোগ্রেশনে যাবে আর পুলিশরা সবাই ওই কাজে ব্যস্ত থাকবে। সবাই তখন সেই তারিখকেই সম্মতি জানায়। এরপর রাতের বেলায় আলিনা ঘুমিয়ে পড়লে হামজা ওই ডায়েরিটা বের করে, কিন্তু দেখা যায় তার সবগুলো পৃষ্ঠাই সাদা ছিল। তবে হামজা যখন সেটার উপর একটা কেমিক্যাল লাগায় তখনই অদৃশ্য লেখাগুলো ভেসে ওঠে। আসলে এটা ছিল তাদের সিক্রেট ডায়েরি, যার মাধ্যমে তারা ইনফরমেশন আদান প্রদান করত। হামজা 11ই আগস্টের ইনফরমেশনটাও ডায়েরিতে লিখে তার টিমের কাছে পাঠিয়ে দেয়। এরপর সে চলে যায় তাদের সাপ্লাইয়ারের সাথে মালের ব্যাপারে কথা বলতে। সেখানে গিয়ে সে দেখে গ্রামের লোকেরা ছোট ছোট বাচ্চাদের লাশ কবর দিচ্ছে। হামজা সেটা দেখে অনেক অবাক হয়ে যায়। তখন সাপ্লাইয়ারের লোকেরা তাকে জানায় আইএসআই এর লোকেরা স্কুলের খাবার পানির মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, আর সেই কারণে এই বাচ্চাগুলো মারা গেছে। হামজা এই কথা শুনে ভীষণ কষ্ট পায়, তবে কোনো রিয়াক্ট না করে প্রোডাক্টের অর্ডার দিয়ে সেখান থেকে চলে আসে। কয়েকদিন পর রেহমান তার পুরো টিমকে নিয়ে একটা উদ্বোধনের জন্য আসে। সেখানে সবাই যার যার মতো কাজে ব্যস্ত ছিল। তখনই হঠাৎ উজাইরের কাছে সাপ্লাইয়ারের কল আসে আর তাকে ডেলিভারি নিয়ে যেতে বলে। এই কথা শুনে উজাইর একটু অবাক হয়, কারণ আজকে তো ডেলিভারির ডেট ছিল না। তখন হামজা বলে, ইস, আমিও একেবারে ভুলে গেছি, আমার বিয়ের দিনই তো আজকের ডেট ফিক্স হয়েছিল। তুমি ওই সময় নেশার ঘরে ছিলে তো, তাই হয়তো তোমার মনে নেই। সেটা শুনেই উজাইর তৎক্ষণাৎ মাল ডেলিভারি নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপরই হামজা সেখান থেকে বেরিয়ে রেহমান এবং তার আরো দুজনকে নিয়ে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে সে অন্য একটা রাস্তা ধরে। রেহমান এটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, আমরা এই রাস্তা দিয়ে কেন যাচ্ছি? তখন হামজা জানায় অন্য রাস্তায় মেরামতের কাজ চলছে, তাই সেটা ব্লক করে দেওয়া হয়েছে। এমন সময় রেহমান হঠাৎ লক্ষ্য করে তার আশেপাশে কোনো গাড়ি নেই। সেই ব্যাপারে হামজাকে জিজ্ঞেস করলে হামজা তাকে জানায় সামনের গাড়িগুলো তাদের থেকে এগিয়ে গেছে, তবে সামনের চেক পয়েন্টে তারা আবারও এক হবে। এরপর রেহমান উজাইরের ব্যাপারে জিজ্ঞেস করলে হামজা বলে উজাইর তো মাল ডেলিভারি আনতে গেছে। এই কথা শুনে রেহমান একটু অবাক হয়, কারণ আজকে তো ডেলিভারির ডেট ছিল না। তখন হামজা উজাইরের মতো রেহমানকেও সেই একই কথা বোঝানোর চেষ্টা করে, তবে রেহমানের ঠিকই মনে ছিল ওই দিন 9 তারিখের কথা হয়েছে। রেহমানের মনে তখন একটু সন্দেহ জাগে। সে হামজাকে গাড়ি থামাতে বলে, কিন্তু হামজা গাড়ি না থামিয়ে বরং স্পিড বাড়িয়ে দেয়। রেহমান তখন বুঝে যায় নিশ্চয়ই হামজার কোনো খারাপ উদ্দেশ্য আছে, তাই সে তৎক্ষণাৎ হামজার উপর অ্যাটাক করে বসে। ওদিকে কিছু দূরেই আসলাম তার পুরো টিমকে নিয়ে রোড ব্লক করে দাঁড়িয়েছিল। আসলে হামজা তার সঙ্গে আগে থেকেই যোগাযোগ করে এই প্ল্যান বানিয়ে রেখেছিল, তাই হামজার উপর অ্যাটাক হওয়া সত্ত্বেও সে কোনো মতে নিজেকে সামলে গাড়িটা সামনের দিকে এগোতে থাকে। আর এই সাথে গাড়ির মধ্যে চলতে থাকে তুমুল ফাইট। চলতে চলতেই হামজা সামনের একটা ওয়াটার পাইপের সঙ্গে গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এতে ওয়াটার পাইপটা ব্লাস্ট হয়ে পানি বেরোতে শুরু করলে সেটা দেখে আসলামরা সিগন্যাল পেয়ে যায়, আর এরপরই তাদের দিকে আসতে শুরু করে। গাড়িতে থাকা বাকি দুজন ততক্ষণে মারা গিয়েছিল, আর রেহমানও অজ্ঞান হয়ে গিয়েছিল। সেটা দেখে হামজা কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তখনই দেখা যায় রেহমান আসলে অজ্ঞান হয়নি, অজ্ঞান হওয়ার নাটক করেছে। এরই মাঝে উজাইর সেখানে চলে আসলে রেহমান তাকে হামজাকে মারার জন্য পাঠায়। উজাইর সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথেই আসলাম তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যায়। আবারও শুরু হয় দুই গ্রুপের মধ্যে তুমুল ফাইট। ওদিকে উজাইর হামজাকে তাড়া করে যাচ্ছিল আর তার উপর গুলি ছুটছিল, কিন্তু একটা পর্যায়ে তার গুলি শেষ হয়ে গেলে হামজা এসে তার উপর অ্যাটাক করে দেয়। দুই দিকে একভাবে ফাইট চলতে থাকে, আর একটা সময় হামজা তাকে প্রাণেই মেরে ফেলে। ওদিকে হামজা আসলামের হাত থেকে পালানোর জন্য জঙ্গলের ভেতর থেকে দৌড়াতে থাকে, কিন্তু একটা সময় আসলাম ঠিকই তাকে ধরে ফেলে, আর তাদের মধ্যেও তুমুল ফাইট চলতে থাকে। রেহমান আসলামকে মেরে ফেলবে তখনই দেখা যায় হামজা এসে উপস্থিত হয় আর তার মাথায় বাড়ি দিয়ে তাকে সেখানেই নিঃশেষ করে দেয়। তবে সে তাকে প্রাণে মারে না, কারণ আসলামের সঙ্গে হামজার আগে থেকেই ডিল হয়েছিল যে তারা এই মুহূর্তে রেহমানকে প্রাণে মারবে না। কিন্তু তবুও আসলাম নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে রেহমানকে সেখানেই গুলি করে দেয়। সেটা দেখে হামজা দ্রুত রেহমানকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু রাস্তায় কোনো গাড়ি তাদেরকে লিফট দিতে চাচ্ছিল না। একটা সময় এক অটোওয়ালা তাদেরকে সাহায্য করতে রাজি হয়। তার সামনে হামজা এমন অভিনয় করে যে রেহমানকে বাঁচানোর জন্য সে মরিয়া হয়ে আছে। কোনো মতে সে রেহমানকে নিয়ে হসপিটালে পৌঁছায় ঠিকই, কিন্তু ডক্টররা চেক করে জানায় রেহমান মারা গেছে। এরপরই বিষয়টা নিয়ে মিডিয়াতে তোলপাড় শুরু হয়। তখন ওই অটোওয়ালা সবাইকে জানায় হামজা শেষ মুহূর্ত পর্যন্ত রেহমানকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে গেছে। রেহমানের মৃত্যুর নিউজটা এমনভাবে প্রেজেন্ট করা হয় যে তার গাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছিল, তাই পুলিশ তার উপর অ্যাটাক করেছে, আর সেই অ্যাটাকেই রেহমান মারা গেছে। নিউজটা দেখে ইকবাল এবং জামিল সহ সবাই প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, কিন্তু কারো কিচ্ছু করার ছিল না। রেহমানের মৃত্যুর পর একে একে তার সঙ্গীদের তথ্যও ফাঁস হতে থাকে। এভাবেই হামজা খুব কৌশলে আইএসআই এর সমস্ত প্ল্যান বানচাল করে দেয়। তার সাপও মরে যায় আর লাঠিও ভাঙে না। অজয় বিষয়টা নিয়ে খুব খুশি ছিল, কারণ শুরু থেকে সব প্ল্যান তো তারই ছিল। সেই তো হামজাকে পাকিস্তানে পাঠিয়েছিল রেহমানের গ্রুপে ঢুকে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য। আসলে হামজা কোনো বালচ নয়, সে একজন হিন্দুস্তানি। তার আসল নাম জাসকিরাত সিং রান্ধি, যে কিনা আইএসআই এর হামলায় বেঁচে যাওয়া এক ঘায়েল শিকারী। আইএসআই এর একটা হামলাতেই তার পুরো পরিবার নিঃশেষ হয়ে গিয়েছিল, তাই আইএসআই এর উপর জাসকিরাতের একটা অন্যরকম রাগ ছিল, যে কারণে অজয়ের বিশ্বাস ছিল যে হামজা ওরফে জাসকিরাত তাদের মিশনের জন্য একদম পারফেক্ট হবে, আর তার সেই ধারণাই সঠিক হয়। অবশেষে তাদের অপারেশন ধুরান্ধার সফল হয়, আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে
আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।